সাদ দুম করে বাইকের ব্রেক কষে দাঁড়িয়ে গেল। পেছনে বসে থাকা সৈকত হুমড়ি খেয়ে সাদের উপর পড়ল। সে অবাক হয়ে বলল, কি রে, কি হলো? এভাবে থামলি কেন? ওই দেখ বর্ষার রূপ। সৈকত তার ডানে তাকিয়ে বলল, যা বাবা, বের হলাম ঘোর বর্ষার কদম দেখতে, আর সামনে পড়ল আস্ত কোলা ব্যাং। রিকশা উঠে পড়ে গিয়ে কাদায় মাখামাখি হয়ে যাওয়া মেয়েটা তখন কাদো কাদো দৃষ্টিতে বিমূঢ়ের মতো হয়ে আছে। একবার এদিকে তাকালো, তারপর সে উঠবার চেষ্টা করলো। সাদ বলল, কিন্তু কলা ব্যাং পানি ছেড়ে কাদায় কি করছে? মনে হয় বৃষ্টির অপেক্ষা। বলেই দুজন হেসে ফেলল। তারপর বাইক থেকে নেমে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, ব্যথা পাননি তো? উঠতে পারবেন? মেয়েটা কিছু না বলে একাই উঠে দাঁড়ালো। এমনভাবে কাদায় পড়েছিল যে তার মুখের ভৌগোলিক চিত্রের কিছুই বুঝবার উপায় নেই। কি বিশ্রী অবস্থা! আজকের সকালটাই তার কাছে খারাপ বলে মনে হলো। মেজাজ খারাপ করে বাড়ি থেকে বের হয়েছিল, এখন পড়ে গিয়ে এই অবস্থা। সিনেমার মতো নায়কের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে যেতে নায়ক স্লো মোশনে তাকে ধরে ফেলবে, তারপর দুজন দুজনার দিকে অপলক তাকিয়ে থাকবে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হয়ে যাবে, লা 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 লা। সেটা আর তার কপালে কই? তার তো আটার বস্তার মতো কাদায় পড়ে যাওয়া কপাল, তা আবার স্মার্ট সুন্দর নায়ক মার্কা ছেলের সামনে। আর পড়েছে এমনভাবে যে তাকে কোলা ব্যাং ছাড়া অন্য কিছু ভাবাও যাচ্ছে না। তখন খেয়াল করলো তার বাম হাতের কবজির উপর কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। সে তখন ইচ্ছে করে এমনভাবে হাত ঝাড়া দিল যে তার হাতে লেগে থাকা কাদা ছিটকে সৈকতের গায়ে গিয়ে পড়ল। সৈকত একটু সরে গিয়ে বলল, করছেন কি? এটা আপনার বিছানা পেয়েছেন যে ইচ্ছে মতো হাত পা ছুটছেন? দিলেন তো আমার গায়েও কাদা লাগিয়ে। কাউকে সাহায্য করতে আসাটাও তো বিপদ। ততক্ষণে আরো কিছু লোকজন জমা হয়ে গেছে। সবাই যেন মেয়েটার অসহায় অবস্থা দেখে মজা পাচ্ছিল। সৈকত আর সাদ তখন অন্য একটা রিক্সা ডেকে মেয়েটাকে উঠিয়ে দিল আর বলে দিল, সাবধানে যাবেন। মেয়েটাকে রিক্সায় তুলে দিয়ে সাদ আর সৈকত বাইক স্টার্ট দিল। সৈকত সাদের বড় মামার ছেলে। গতকালই বড় মামা পরিবার সহ তাদের বাড়ি বেড়াতে এসেছে। আসার অবশ্য আরো একটা কারণ আছে, আর সেটা হলো সৈকতের জন্য পাত্রী দেখা। তার বাবার এক বন্ধুর মেয়ের ব্যাপারে তাদের মোটামুটি পর্যায়ের কথা এগিয়ে রাখা হয়েছে। এখন শুধু সরাসরি মেয়ে দেখা আর সম্ভব হলে আজই বিয়ে পাকা করে ফেলা। বিকেলেই সেখানে যাবার কথা। সৈকত সাদের ভীষণ পছন্দের একজন মানুষ। এবার অনেকদিন পর সৈকত এসেছে, তাই তারা বাইক নিয়ে একটু ঘুরতে বের হয়েছে। তারা বাইক নিয়ে আরো কিছু দূর যেতেই বৃষ্টি নেমে গেল। ভরা বর্ষা, এখন কখন যে বৃষ্টি শুরু হয় বলা যায় না। সাদ বলল, ভাইয়া কোথাও দাঁড়াবো? না, অনেক দিন ভিজি না। চলো আজ ভিজি। বাইকে চড়ে ভেজার আলাদা একটা মজা আছে। সৈকতের সব কথাই সাদের ভালো লাগে, তাই সে বিনা বাক্যে তার কথা মেনে নিল। যদিও বৃষ্টি বাদলে ভিজে তার কিছু হয় না, তবু তার কখনো বৃষ্টি বিলাস করা হয় না। আজ না হয় সৈকত ভাইয়ের সাথে করলো। টানা 1.5 ঘন্টা ঝুম বৃষ্টিতে ভিজে তারা কাক ভেজা হয়ে বাড়ি ফিরল। 2 হাত ভরে কদম নিয়ে। এত কদম ফুল কেন এনেছে তারা কেউ জানে না। সৈকত ভীষণ বিরক্ত মুখে বসে আছে, কারণ পাত্রী দেখার জন্য বাসার সবাই হুই হুই করতে করতে চলে এসেছে। রীতিমতো বরযাত্রী যাত্রা যেন। কোনো মানে হয়? ঘরে এত মানুষের বসার জায়গাই হচ্ছে না। বাসের মহিলা সিটের মতো চাপাচাপি করতে বসতে হয়েছে। এত করে বলেও কাউকে সে রেখে আসতে পারেনি। এ বাসার দাদি তো বলেই বসলেন, বাসায় কাউরে রাইখা আসো নাই না। লজ্জায় তার মাথা কাটা যাবার মতো অবস্থা। ওদিকে তার শরীরও কেমন যেন লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে। বৃষ্টিতে ভেজা তার সয় না, তবু কেন যেন আজ বৃষ্টি দেখে সে না ভিজে পারল না। এখন হয়তো এই জন্য তাকে কিছুদিন ভুগতে হবে। তাদের সামনে এত এত খাবার রাখা হয়েছে, কিন্তু সে অধৈর্য হয়ে পাত্রী দেখার জন্য অপেক্ষা করছে। যত দ্রুত এখান থেকে বের হয়ে বাসায় যাওয়া যায় আর কি। সবার এত কিছু কথাবার্তা তার বিরক্ত লাগছে, কিছুই ভালো লাগছে না। সে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায়। তার বিছানা তাকে ডেকে যাচ্ছে যেন। অপেক্ষার প্রহর শেষ করে পাত্রে এন্ট্রি নিল ঘরে। সে একবার ভালো করে তাকালো, তারপর বাকিদের কথায় মন দিল। কিছুক্ষণ পর আবার তাকাতেই মেয়েটার সাথে চোখাচোখি হয়ে গেল। মেয়েটার চোখে সে কনফিউশন দেখতে পেল, কারণ সে ঘুরে ফিরে তার দিকে আর সাদের দিকে তাকাচ্ছে। বুঝলো মেয়েটা বুঝতে পারছে না পাত্র আসলে কে। সে মনে মনে হাসলো। হঠাৎই তার কানে দুম করে এসে গেল তার বাবা বলছে, আলহামদুলিল্লাহ, মেয়ে ভীষণ লক্ষ্মী। ছেলে আর মেয়ে একটু আলাদা কথা বলুক, তাদের নিজেদের মধ্যে হালকা জানাজানি আর কি। মেয়ের পরিবারও দেখলো বেশ খুশি। এদের সবার কথা মনে হচ্ছে বিয়ে ফাইনাল হয়ে যাবে আজই। অবশ্য তার নিজেরও মেয়েটাকে ভালো লেগেছে। এখন একটু একা কথা বললে বাকিটা বোঝা যাবে। গাছগাছালিতে সুন্দর করে সাজানো একটা বিশাল খোলা বারান্দায় দুজনকে বসিয়ে দেওয়া হলো একা কথা বলার জন্য। সৈকত বলল, বাহ, বারান্দাটা সুন্দর, মন ভালো হয়ে যাবার মতো। এত গাছ, কে করে এগুলো? আমি করি। ও আচ্ছা আচ্ছা, আপনি আনইজি ফিল করছেন না তো? না, ঠিক আছে। আপনার নামটা যেন কি? ভেতরে বসে একবার বলেছিলাম তো। একবার বললে দ্বিতীয়বার বলা যাবে না নামটা? কি এমন শর্ত দিয়ে রাখা হয়েছিল? না,
তবে আপনি পাত্রীর নামটা অন্তত জেনে আসবেন, সেটা আশা করেছিলাম। বুশরা আঞ্জুম নাম আমার। ও, ছোট করে এক্স প্রেসিডেন্ট বুশ নামে কি ডাকা যাবে? ছোট করে ডাকবার জন্য আমার একটা নাম আছেই, শর্মী। সুন্দর। আসলে নাম জানতে চাওয়াটা কথা বলার ভূমিকা মাত্র। এর থেকে শুরু হবে বাকি গল্প। তাই নাম জানতে চাওয়ার বিষয়টা অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা আপনার মুখ থেকে শোনার খুব অল্প সময় পরই নির্ধারণ হবে নামটা কোথায় রাখা হবে। কোথায় রাখা হবে মানে? মানে শুধুই মনে রয়ে যাবে নাকি বুকে গেঁথে যাবে সেটা? কি মনে হচ্ছে? নাম নিয়ে তো জটিলতা বেঁধে গেল, গল্পই হলো না। সিদ্ধান্ত নেব কিভাবে? জটিলতা থাকা ভালো, সহজে পাওয়া জিনিসের মূল্য কম হয়। সৈকত মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এর চোখে কি যেন একটা আছে যে ভীষণভাবে টানছে। মেয়েটা চোখে কাজল পর্যন্ত পড়েনি, তবু চোখটা অদ্ভুত রকম সুন্দর। সেটা কি দীর্ঘ আখি পল্লবের কারণে? কাজল না পড়া মেয়ে হয় কখনো? সে কাজল চোখে মেয়েটাকে কল্পনা করলো। সেই চোখে সে আটকে গেল, বলল, হুম, ভালো লাগলো। কি ভালো লাগলো? সৈকত কল্পনা ছেড়ে এসে বলল, আপনাকে? শর্মী কিছু বলল না। সে সৈকতের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলল, ঠান্ডা হয়ে যাচ্ছে। সৈকত কাপ হাতে নিতে গেলে কাপটা তার গায়ের উপর কিভাবে যেন পড়ে গেল। শর্মির সাথে সাথে টিস্যু বাড়িয়ে দিল আর মনে মনে হাসলো। সৈকতের এমনিতেই ভালো লাগছিল না, এখন চা পড়ে বিশ্রী অবস্থা হয়ে গেল। বলল, আপনার কিছু বলার না থাকলে চলুন ভেতরে যাই। এখানে তো শুধু সংঘাতই হচ্ছে। আর তাছাড়া কে যেন দরজার পাশ থেকে উকি দিয়ে দেখছে, এটা বিব্রতকর। শর্মী মাথা নেড়ে সায় দিল। তারপর তারা ড্রয়িং রুমে গেল। যেতেই সৈকত শুনতে পেল বড়রা সবাই আলহামদুলিল্লাহ বলল। তারপর ওর বাবা বলল, তাহলে আর দেরি করব না, শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলাই উত্তম। বাকিরাও তাতে সায় দিল। শর্মির দাদি তখন বলে বসলেন, সবাই যেহেতু রাজি, তাহলে আজ রাতেই বিয়ে হয়ে যাক। শর্মির বাবা বললেন, এটা কিভাবে হয় মা? আমরা সবাই মিলে একটা তারিখ ঠিক করি। না, আজকালকার যুগ হইল মোবাইলের যুগ। ছেলে মেয়ে সারা দিন রাত মোবাইলে কথা বলবে, বাইরে আগানে বাগানে ঘুরতে যাবে, তাতে গুনাহ হবে। আমি তা হইতে দিব না, বিয়ে আজ রাইতেই হইব। তোমরা সব ব্যবস্থা করো। শর্মির দাদিকে কিছুতেই কিছু বোঝানো গেল না। তিনি এক কথা বলে গো ধরে রইলেন। অগত্যা দুই পক্ষ অনেক বিচার বিশ্লেষণ আর কথা খরচের পর আজ রাতেই বিয়ের সিদ্ধান্ত নিলেন। বিয়ের জন্য জানা হলেই নয়, আপাতত সেই সব শর্মির জন্য কিনে আনা হলো। রাত 11টা নাগাদ বিয়ে হয়ে গেল। জীবনে প্রথম কেউ চায়ের দাগ লাগানো শার্ট পরে বিয়ে করলো। আর 12টা নাগাদ নববধূ নিয়ে সবাই বাড়ি ফিরল। নববধূ বরণের ছোটখাটো আয়োজন শেষ করে সৈকতের ছোট বোন শর্মিকে একটা ঘরে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিল। বলল, ভাবি, সব কিছু তো হুট করেই হয়ে গেল, তাই কোনো আয়োজন করা যায়নি। তাছাড়া রাতও হয়ে গেছে, এত রাতে চাইলেও কিছু করার উপায় নেই। ভাইয়া সকালে এতগুলো কদম ফুল নিয়ে এসেছিল, সেগুলো দিয়েই ঘর সাজিয়েছি। হাতের কাছে পেয়ে ফুলগুলো এনেছিল। ও জানতো না এই ফুলগুলো এভাবে কাজে আসবে। কি অদ্ভুত, তাই না? আজকের পুরো দিনটাই অদ্ভুত ছিল আমার জন্য। এভাবে যে বিয়েটা হয়ে যাবে, সেটাই বা কে ভেবেছিল? হুম, ভাবি, ভাইয়া বলেছিল ওর ভালো লাগছে না। কি হয়েছে কিছু বলো না। দেখো, তোমাকে বলে কি না, হুট করে বিয়ে হয়। তোমাদের তো চেনা জানার সুযোগই হলো না। আমি হলে জিন্দেগিতেও এভাবে বিয়ে করতাম না। বিয়ের আগে 1 মাস তো প্রেম করতেই হবে, তার সাথে আমার। তাকে দিয়ে প্রতিদিন মশারি টানানো যাবে কিনা সেটা শিওর হতে হবে না? আচ্ছা, এসব গল্প পরে করব। আমার ভাইয়া কিন্তু খুব ভালো, অবশ্য ভীষণ দুষ্টুও। ওকে তোমার খুব পছন্দ হবে। কিছুক্ষণ গল্প করলেই বুঝে যাবে ভাইয়া কেমন। আচ্ছা, আমি এখন যাই, পরে গল্প করব। বলে সুপ্তি চলে গেল। সুপ্তি চলে যাবার 10 মিনিট পর সৈকত ঘরে এলো। তার পক্ষে দাঁড়িয়ে থাকাটা আর সম্ভব হচ্ছে না। সে শর্মির মুখোমুখি বসে বলল, আমি যদি এই মুহূর্তে ঘুমিয়ে পড়ি তুমি কি মন খারাপ করবে? শর্মি আহত গলায় বলল, পুরো দিনটাই কেটেছে অদ্ভুত সব ঘটনা দিয়ে, শেষটা আর বাকি থাকবে কেন? ঘুমান আপনি। যাক, তুমি অতটা অত্যাচারী বুশ নও। আজকে রাতে বলার জন্য আমাদের দুজনেরই হয়তো অনেক কথা আছে, কিন্তু না বললে ট্রেন মিস হয়ে যাবে এমন কিছু নয়। তাই কথা তোলা থাক, পরে বললেও চলবে। কিন্তু এই মুহূর্তে যেটা না বললেই নয় সেটা হলো তোমাকে অনেক সুন্দর লাগছে। বিকেলে কল্পনায় তোমাকে কাজল চোখে দেখেছিলাম, সেটা যে কয়েক ঘন্টা পরেই বাস্তব হয়ে যাবে ভাবিনি। কাজল চোখের মেয়ে আমার জীবন কাটুক,
তোমার চোখের তারাই ভালোবাসায় জড়িয়ে। বলেই সে বিছানায় শুয়ে পড়ে বলল, তুমিও ঘুমিয়ে যাও বুশ। আমার নাম শর্মি। ওকে বুশ, মনে থাকবে। শর্মা বুঝে গেল বাকি জীবন তাকে বুশ নামটাই বহন করতে হবে। নিজেদের ঘর ছাড়া অন্য কোথাও ঘুমাতে মেয়েদের অস্বস্তি হয়। শর্মিও এর ব্যতিক্রম নয়, কিন্তু কিছু করার নেই। সে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে সৈকত ঘুমিয়ে গেছে। সে ঘুমিয়েছে ছোট্ট বাচ্চাদের মতো কুণ্ডুলি পাকে। আশ্চর্য, এভাবে কেউ ঘুমায়? শর্মি বিছানায় তাকে দেখলো কোনো কাঁথা নেই এখানে। ঘরে একটা ওয়ার্ড্রোব আছে, সেটাতে অনেক খোঁজাখুঁজির পর একটা কাঁথা পেল সে। সেটা নিয়ে সৈকতের গায়ে দিতে গিয়ে দেখে ও বিড়বিড় করে কি যেন বলছে। শর্মি কি মনে করে ওর কপালে হাত রাখলো। এ কি, এর গায়ে যে উথাল পাথাল জ্বর। শর্মি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে এখনো? কাউকে ডাকা দরকার, কিন্তু ডাকবেই বা কিভাবে? এত রাত হয়ে গেছে। সে ঘরের দরজা খুলে বাইরে উকি দিল। না, কারো কোনো সারা শব্দ নেই। সে চিন্তায় পড়লো। সৈকতের মাথায় তো এক্ষুনি পানি ঢালতে হবে, গা স্পঞ্জ করে দিতে হবে। এখন পর্যন্ত এর সাথে ভালো করে কথাই হলো না, আর এখন এসব করতে হবে? উফ, কি যে বিপদ! এত জ্বর নিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ কাউকে কিছু বলেনি। এমন কেন লোকটা? সৈকতের পাশে এসে দাঁড়ালো সে। সৈকত দেখতে বেশ সুপুরুষ, একেবারে হিরো টাইপ। যে কেউ এর প্রেমে পড়ে যাবে। অথচ এখন কেমন মলিন দেখাচ্ছে মুখটা জ্বরে। শর্মি খেয়াল করলো হুট করেই সৈকতের জন্য তার ভীষণ মায়া লাগছে। কি আশ্চর্য, মাত্র কয়েক ঘন্টায় পরিচয়ে কারো প্রতি এমন অনুভূতি হয়? নাকি বিয়ে ব্যাপারটাই এমন? ভাবতে ভাবতে সে তার লাগেজ থেকে টাওয়াল বের করে ওয়াশরুম থেকে এক বালতি পানি নিয়ে এলো। পানি ঢালার জন্য সৈকতকে আড়াআড়ি শোয়ানো দরকার, সেজন্য সৈকতকে বার দুই ডাকলো। কিন্তু ওর তো কোনো হুঁশই নেই। তখন সে কোমরে আঁচল গুঁজে নিজেই ওকে ঠিক করতে লাগলো। বাপরে, দেখতে তো চেঙ্গিস খান, অথচ নড়ানোই যাচ্ছে না। মাথাটা বালিশে রাখতে যেতে সৈকত ওকে দু হাতে জাপটে ধরে বলতে লাগলো, সাদ, ব্যাংকটা ধর ধর, কাদায় ঢুকে যাচ্ছে। এই ধরেছি ধরেছি। জ্বরের ঘরে সৈকতের এভাবে ব্যাঙ ধরা দেখে শর্মির হাসি পেয়ে গেল। সে সৈকতের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওর মাথায় পানি ঢালতে লাগলো। আর সৈকত ক্রমাগত আবল তাবল বলেই যাচ্ছিল। কখনো ব্যাঙ ধরছে, কখনো সুক্তির সাথে ঝগড়া করছে, কখনো আম্মুর সাথে কথা বলছে। একবার বলল, বউ সাজে হোয়াইট হাউস থেকে বুশ গ্রেফতার। যদিও এসব সৈকত খুব আস্তে বিড়বিড় করে বলছিল, তবুও শর্মি সব শুনতে পাচ্ছিল। সে সৈকতের মাথায় পানি ঢালছে আর ভাবছে, সকালে রিক্সা থেকে পড়ে যাবার পর সৈকতকে সাহায্য করেছিল। তখন কেউই জানতো না, আর কয়েক ঘন্টা পরেই এরা আজীবনের জন্য একে অপরের সবকিছুর অংশীদার হয়ে যাচ্ছে। কাদায় পড়ে গিয়ে একজন হিরোর উপস্থিতি ফিল করেছিল সে। হিরো তো এসেছিলই, শুধু সে চিনে নিতে পারেনি। উফ, কি কপাল! তবে একটা ব্যাপার খুব ভালো হয়েছে যে সৈকত চিনতে পারেনি যে কাদায় পড়ে থাকা মেয়েটা শর্মি ছিল। নয়তো এটা নিয়ে হাসাহাসি করে কি করতো আল্লাহ জানে। অনেকটা সময় পানি ঢালার পর সৈকতের জ্বর কিছুটা কমে এলো, আর আবল তাবল বলা বন্ধ হলো। কিন্তু জ্বর পুরো নামলো না। শর্মি এবার একটু ভাবনায় পড়ে গেল। সে সারা ঘর খুঁজতে লাগলো, কোথাও প্যারাসিটামল জাতীয় কিছু পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজির পর সে একটা বক্স পেল, যেখানে এক পাতা প্যারাসিটামল দেখা যাচ্ছে। সেটা নিয়ে এসে যখন খাওয়াতে যাবে, তখন ভাবলো সৈকত কিছু খেয়েছে কিনা। রাতে তো মনে হচ্ছে কিছু খায়নি। এখন খালি পেটে এটা খাওয়া তো ঠিক হবে না। কিন্তু শর্মি এখন খাবার কোথায় পাবে? সবাই ঘুমাচ্ছে। ওদিকে রান্নাঘর কোন দিকে তাও তো সে জানে না। কোনো উপায় না পেয়ে সে ঘর থেকে বের হলো রান্নাঘরে খোঁজে, আর মনে মনে দোয়া পড়তে লাগলো কেউ যেন দেখে না ফেলে। নতুন বউ এই মধ্যরাতে খাবারের সন্ধানে বের হয়েছে, এটা কেউ দেখে ফেললে কি না কি ভেবে বসবে আল্লাহ জানে। ঘরের বাতিগুলো জ্বালানো হচ্ছে না, তাই সে মোবাইল চালিয়ে রান্নাঘর খুঁজতে লাগলো। ডাইনিং রুমের কাছে আসতেই পাশের ঘরে বাতি জ্বেলে উঠলো। শর্মি সর্বনাশ! বলে মুখ চেপে এক কোণে চুপ করে দাঁড়িয়ে গেল। ঘর থেকে অবশ্য কেউ বের হলো না, তবে সে আলোয় দেখলো টেবিলে কিছু খাবার ঢাকা দেয়া আছে। আর রান্নাঘরটা কোথায় সেটাও দেখে নিল। তারপর টেবিলের কাছে গিয়ে ঢাকনা তুলে দেখলো সেখানে তাদের বাড়ি থেকে পাঠানো বিয়ের খাবার আছে। কিন্তু এগুলো তো এখন ওকে দেওয়াটা ঠিক হবে না। রিচ খাবার, বমি হয়ে যেতে পারে। সে রান্নাঘরে ঢুকলো, সেখানে গিয়ে ভাত, বেগুন ভাজি, ইলিশ মাছের দো পেঁয়াজা আর ডাল পেয়ে গেল। সে অনেক সাবধানে একটা প্লেট নিয়ে ভাত, এক টুকরো মাছ আর বেগুন ভাজা নিল। ঢাকনা রাখতে গিয়ে গেল, হাত থেকে ছুটে আর সেটা ঝনঝন আওয়াজ তুলে মেঝেতে পড়ে গেল। উফ, কোনো মানে হয়? শর্মি তাড়াতাড়ি ঢাকনা তুলে রেখে প্লেট নিয়ে নিজের ঘরে দৌড় দিল। অন্ধকারে টেবিলের সঙ্গে খেলো গুঁতো। দাঁত চেপে ব্যথাটা হজম করে ঘরে ঢুকে পড়ল। ঢুকতেই শুনতে পেল, উফ, এত শব্দ কিসের? শান্তিতে একটু ঘুমাতেও পারবো না নাকি? শর্মির গা জমে গেল। সে অন্ধকারে তড়িঘড়ি করে ভুল করে অন্য কারো ঘরে ঢুকে পড়েছে। তাড়াতাড়ি দোয়া ইউনুস পড়ে ফেললো। তারপর আস্তে করে ঘর থেকে বের হয়ে নিজের ঘরে চলে এলো। এসে তাড়াতাড়ি দরজা বন্ধ করে চোখ বন্ধ করে আটকে রাখা দমটা ছেড়ে দিল। আর তখনই সৈকত বলে উঠল, তুমি আলো না জেলে অন্ধকারে ভূতের মতো কোথায় গিয়েছিলে?
আর এত শব্দই বা কিসের? আচমকা সৈকতের কথায় শর্মি ছিটকে ওঠে, বলে, রান্নাঘরে গিয়েছিলাম, কিন্তু আপনি কখন জেগে উঠলেন? তুমি যখন অন্ধকারে ভূতের মতো রান্নাঘরে ঘুরছিলে তখন খিদে পেয়েছে সেটা সুপ্তিকে তখন বললেই হতো। খাবারটা আমার জন্য আনিনি, আপনার জন্য এনেছি। জ্বরে তো বেহুশ হয়েছিলেন। জ্বর নামাতে প্যারাসিটামল খেতে হবে, আর খালি পেটে তো সেটা খাওয়া যায় না। সেজন্য খাবার আনতে গিয়েছিলাম। নিন ধরুন, আর চটপট খেয়ে নিন। জ্বরে যা খেল দেখাচ্ছেন। সৈকত দেখলো বিছানার পাশে একটা বালতি রাখা, মাথায় হাত দিয়ে দেখলো চুল ভেজা। সে বুঝলো মাথায় পানি ঢালা হয়েছে। মেয়েটা এত কিছু করেছে আর সে কিছুই টের পায়নি। বলল, আমার তো হুঁশ ছিল না। সত্যি করে বলো তো কি কি করেছো আমার সাথে? একা ঘরে একজন স্মার্ট সুদর্শন দেখতে সুন্দর ছেলেকে একা পেয়ে উল্টাপাল্টা কিছু করে ফেলোনি তো? শর্মি চোখ পাকিয়ে বলল, আপনি যা যা ভাবছেন তার চেয়েও বেশি কিছু করেছি। খুশি? এবার খাবেন নাকি খাবারটা রেখে আসবো? সে হাত বাড়িয়ে প্লেটটা নিয়ে বলল, ও গড, সমাজে এখন এই চাঁদমুখ কিভাবে দেখাবো? তার চেয়েও বড় কথা, শত মেয়ের হৃদয় ভেঙে যাবে এসব শুনে। কি হবে এখন? মুখ দেখাতে না পারলে ঘোমটা দিয়ে রাখবেন। আর আজ যাদের হৃদয় ভেঙেছে, কাল তাদের মাথাও ভাঙবো। জেলাস গার্ল, তুমি রেসলারের বংশধর নাকি? খাবেন নাকি শুধু বকবক করবেন? আমার একদমই খেতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে বমি করে ফেলবো। আপনি রাতে কিছু খেয়েছিলেন? না। একটু কষ্ট করে খান, অল্প হলেও খেতে হবে। সৈকত প্লেট হাতে নিয়ে বসে রইল চুপ করে। শর্মি বুঝলো সৈকত এইভাবে খেতে পারবে না। সে ওর পাশে বসে হাত থেকে প্লেটটা নিয়ে বলতে শুরু করলো, জানেন আপনার জন্য খাবার আনতে গিয়ে কি হয়েছে? রান্নাঘর কোন দিকে সেটা তো জানি না, তবু রিস্ক নিয়ে গেলাম। তারপর যা কিছু ঘটেছে সব একে একে সময় নিয়ে ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো। পুরোটা বলা হলে বলল, কেউ আমাকে দেখে ফেলে কি হতো ভাবুন। নির্ঘাত চোর ভেবে বসতো। আপনার জন্য এত কষ্ট করে খাবার নিয়ে এলাম, আর আপনি বলছেন খাবেন না? এই অত্যাচার মানা যায়? সৈকত শুনে হাসতে লাগলো, বলল, না, মানা যায় না, তবে তোমার এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। কি আইডিয়া? এই যে গল্প বলার ছলে আমাকে খাবারটা খাইয়ে দিলে। এখন প্যারাসিটামলটা খেয়ে ফেলুন। ওষুধটা খেয়ে বলল, আমি প্রথম দিনেই তোমাকে ঝামেলায় ফেলে দিয়েছি, সেজন্য দুঃখিত। আর অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য। আপনি এত জ্বর নিয়ে বসে আছেন, কাউকে কিছু বলেননি কেন? কাউকে বাড়তি টেনশন দিতে ইচ্ছে হয়নি। সব আমার উপর চাপানোর ইচ্ছে ছিল। সৈকত মুচকি হেসে বলল, ভাবলাম আমার প্যারা ভোগ করার পার্টনার যখন এসেই পড়েছে, সে কতটা কাজের সেটা একটু দেখি। বেহুশ থেকে ভালোই খেল দেখিয়েছেন। বলে শর্মি সৈকতের কপালে হাত দিয়ে জ্বর কতটা আছে বোঝার চেষ্টা করলো। সৈকত তখন মিনমিন করে বলল, শুধু আমাকে ছোঁয়ার বাহানা। শর্মি তখন ওর কানটা টেনে ধরে বলল, আমি কিন্তু খুব ডাকাত মেয়ে, আমার সঙ্গে লাগতে আসবেন না। একেবারে সিধে করে ছেড়ে দেব। সৈকত তখন আছড়া থেকে সোজা হয়ে বসে এক হাতে শর্মির কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিয়ে বলল, আর আমি কিন্তু খুব তেদর ছেলে, আমার ভালোবাসায় তোমাকে একেবারে ডুবিয়ে মেরে ফেলবো। সকালে সবাই নাস্তা করতে বসেছে। এত লোকের জায়গা হচ্ছিল না বলে শর্মি পরে বসতে চাইল, কিন্তু সাদের মা জোর করে বসিয়ে দিলেন। সৈকত তখন বলল, ফুপি, রাতে কি ঘরে বিড়াল ঢুকেছিল? রান্নাঘর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম। কথাটা শুনে শর্মি বিষম খেল। সে কাশতে লাগলো। তোমার আবার কাশি পাচ্ছে কেন হঠাৎ? পানি খাও। শর্মি চোখ পাকিয়ে সৈকতের দিকে তাকালো, দেখলো সে মুচকে হাসছে। কি জানি কে ঢুকেছিল, দেখলাম রান্নাঘরে একটা এঁটো প্লেট রাখা। রাতে কেউ কিছু খেয়েছে মনে হচ্ছে। আর খিদে পেয়েছিল রাত দুপুরে। কেউ বলতে পারলো না কে খেয়েছে। শর্মি তো মাথা নিচু করে বসে ভাবছে। সৈকতটা তো বাজে কেন? সবাই তখন অবাক যে কেউ কিছু খায়নি, তাহলে শব্দ কেন হলো, আর এটু প্লেটই বা কোথা থেকে এলো। ফুপি, আমিও রান্নাঘরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়েছিলাম, কিন্তু বের হয়ে দেখিনি। ভালো করেছিস বের হসনি, নিশ্চয়ই ভূতটুত কিছু একটা ছিল, তোর ঘাড় মোটকে দিতে পারতো। শব্দটা আমিও শুনেছিলাম। ঘুম ভাঙতেই মনে হলো দরজায় কেউ দাঁড়িয়ে, আবার সাথে সাথেই হাওয়া হয়ে গেল। মাত্র এক পলকের জন্য দেখেছি, ভীষণ ভয় পেয়েছিলাম। সত্যিই ভূত এসেছিল কিনা কে জানে। দেখতে কেমন ছিল দেখেছিস কিছু? ইয়া লম্বা নাকি আমাদের মতোই হাইট? পুরুষ নাকি মহিলা ভূত? সৈকতকে থামাতে শর্মি তখন টেবিলের নিচ দিয়ে সৈকতের পায়ে জোরে পাড়া মারলো, আর সাদ বলে চেঁচিয়ে উঠলো। আহ! সবাই অবাক হয়ে চোখে ওর দিকে তাকালো। বলল, কি হলো? সে চোখ গোল গোল করে বলল, কে যেন পায়ে পাড়া মেরেছে। শর্মি লজ্জায় শেষ। উফ, সবকিছুই তার বিপরীতে যাচ্ছে কেন? ইয়া আল্লাহ, কি হবে এখন? সৈকত চট করে শর্মির দিকে তাকালো আর বুঝে গেল কি হয়েছে। সে হাসতে হাসতে বলল,
রাতে দেখা তোর ভূতটার মনে হয় তাকে নিয়ে আমাদের আলোচনা করাটা পছন্দ করছে না, তাই সে ক্ষেপে গিয়ে তোকে মেরে বসেছে। সাদ ঢোক গিলে মিনমিন করে বলল, এসব কি বলছো? ভূত বলতে কিছু নেই তো। ভূতটা মনে হয় জেনে গেছে যে তুই ভূত ভয় পাস, তাই তোর ঘরে ঢুকেছিল। বলে সে উঠে যাচ্ছিল। সাদের মা বলল, কি রে, উঠছিস যে? খাওয়া শেষ? কিছুই তো খেলি না। তোর শরীর ঠিক আছে তো? মুখটা কেমন শুকনো দেখাচ্ছে। আমি ঠিক আছি। বিয়ে নামক যে প্যারায় তোমরা আমাকে হুট করে ফেলে দিয়েছো, এর চেয়ে ভালো থাকবো কিভাবে? বলেই সে তার ঘরে চলে যায়। ভোররাত থেকে জ্বরটা ছিল না, এখন আবার আসছে মনে হচ্ছে। শর্মী বুঝতে পারলো সৈকতের শরীর আবার খারাপ করতে শুরু করেছে। আশ্চর্য, ফুপিকে সেটা বলতে পারলো না। সমস্যাটা কি? তা বলতে পারবে কেন? আমাকে পচানোর বেলায় তো 16 আনা। শর্মীও তাড়াতাড়ি খেয়ে উঠে পড়ল। সে ঘরের দিকে পা বাড়াতেই ডাইনিং টেবিলে হাসির রোল পড়ে গেল। সুপ্তি বলল, আহা, ভাবি যেন ভাইয়াকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না। ভাইয়াকে নিয়ে ইচ্ছে মতো ঘুরে বেড়াবার দিন শেষ। সেই দুঃখে এখন আমারও বিয়ে করে ফেলতে ইচ্ছে করছে। সাদের মা বলল, টোটো করে ঘুরে বেড়ানোর বাদরের আবার বিয়ের শখ হয়েছে? এই, তোর বয়স হয়েছে কত, হ্যাঁ? ঝাড়ু চিনিস? মেরে ঠ্যাং ঝুলিয়ে দিব একেবারে। সবাই হাসাহাসি করছিল। শর্মী লজ্জায় লাল নীল হয়ে নিজের ঘরে চলে এলো। সৈকতকে দেখেই বলল, এই মেয়ে এইভাবে সারাক্ষণ আমার আগে পিছে লেগে থাকো কেন? প্রেম টেম হয়ে যায়নি তো? শর্মী দাঁতে দাঁত চেপে বলল, আপনি অসুস্থ সেটা কাউকে জানাচ্ছেন না কেন? আমার জন্য দেখি তোমার মহা টেনশন হচ্ছে, এটা কিন্তু প্রেমের লক্ষণ। শর্মী বুঝলো এর সাথে সে পেরে উঠবে না। সে ঘর থেকে বের হয়ে সুপ্তির খোঁজে চলে গেল। সুপ্তিকে ড্রয়িং রুমে সাদের সাথে পেয়ে গেল। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিলেও শর্মীর মন পড়ে রইল সৈকতের কাছে। জ্বরের এখন কি অবস্থা কে জানে। কোনো সারা শব্দ নেই। সুপ্তি এক ফাঁকে চা করে নিয়ে এলো, এনে বলল, ভাবি, তোমার আর ভাইয়ের চা তোমাদের ঘরে নিয়ে যাও, তোমরা একসাথে খাও। শর্মী মনে মনে খুশি হলো। সে চা নিয়ে ঘরে গিয়ে দেখলো সৈকত ঘুমিয়ে গেছে। সে চায়ের ট্রে হাতে নিয়ে সৈকতের পাশে গিয়ে বসলো। কপালে হাত রেখে জ্বর আছে কিনা সেটা দেখবি কিনা ভাবছে। কিন্তু হাত রাখলে যদি জেগে যায়, যা অসভ্য ছেলে, জেগে গেলে কি রেখে কি বলবে আল্লাহ জানে। মুখ তো লাগাম বলতে কিচ্ছু নেই। সে সৈকতের দিকে তাকিয়ে আছে। সে মনে হয় সত্যি সৈকতের প্রেমে পড়ে যাচ্ছে। সৈকত তখন চোখ মেলে বলল, তোমার মতলব কি বলো তো? চা দেবে নাকি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে? শর্মী চমকে উঠে অবাক হবার ভান করে বলল, আমি কোথায় তাকিয়েছিলাম? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলেন আপনি। কে ঘুমিয়েছিল? একটু আগে ঘুম থেকে জেগে কেউ আবার ঘুমায় নাকি? শর্মী মনে মনে বলল, সব তুলে রাখছি, সময় আমারও আসবে, তখন দেখবে কত ধানে কত চাল। তারপর চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে বলল, স্বাভাবিকভাবে কথা বলা কি কেউ আপনাকে শেখায়নি? শিখিয়েছে, কিন্তু তোমার সাথে তার প্রয়োজন দেখছি না। কেন? কারণ তুমি স্পেশাল কেউ। শর্মী লজ্জা পেয়ে গেল। সৈকত শর্মীর দিকে আর চোখে তাকিয়ে বলল, স্পেশালের আরেক নাম কি জানো? কি? প্রতিবন্ধী। হা হা হা। আপনি আসলে একটা অসভ্য। হা হা হা। আচ্ছা সরি। শোনো, আমার জ্বরটা মনে হয় বাড়ছে, একটু দেখো তো। না, পরে বলবেন। ছোঁয়ার বাহানা। আচ্ছা বলবো না। শর্মী ওর কপালে হাত রেখে দেখলো জ্বর আছে। সে একটা প্যারাসিটামল এনে দিল। তারপর বলল, আমি ফুপিকে গিয়ে বলছি আপনার জ্বর। আহা, আমাদের মাঝে ফুপিকে ডাকবে কেন? সে একবার জেনে গেলে এমন লাল টুকটুকে বউটাকে আর এভাবে কাছে পাবো? আপনি আসলে কি চাইছেন বলুন তো? তুমি আমার কাছে কাছে থাকবে, সেটাই চাইছি। সৈকতের জ্বর হয়েছে সেটা লুকিয়ে রাখতে পারেনি সে। জ্বর নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছে। 4 দিন পর জ্বর পুরো সেরে গেল। ঢাকায় ব্যাক করেছে বউ নিয়ে। এখানে সৈকতের মা, বাবা, সুপ্তি আর দাদি থাকেন। বাড়ির সবাই মোটামুটি মিশুক ধরনের। শর্মীর খারাপ লাগছে না, শুধু দাদি একটু ভিন্ন, খুব কঠিন মেজাজের মানুষ। সারাক্ষণ সকলের ভুল ধরা নিয়ে ব্যস্ত থাকেন। শর্মী নিজেও বেশ কয়েকবার ঝাড়ি খেয়ে ফেলেছে। আসলে তিনি পুরনো আমলের ধ্যান ধারণা নিয়ে থাকেন, তাই সবাইকে একটু মেজাজ দেখিয়ে নিজের কন্ট্রোলে রাখতে ভালোবাসেন। সৈকতের মা শর্মীকে এ ব্যাপারে আগে সাবধান করে দিয়েছেন। শর্মী যেন তার কোনো কথা কষ্ট না পায়। সৈকত তার অফিসে পোস্টিংয়ের কারণে চট্টগ্রাম থাকে। ওখানে আরও 2 জন কলিগ মিলে এক ফ্ল্যাটে থাকে। তার ছুটি শেষ, আগামীকাল রাতে চট্টগ্রাম চলে যাচ্ছে। এই নিয়ে শর্মী ভেতর ভেতর একটু কাহিল। রাতে খেতে বসে সৈকতের চলে যাওয়া নিয়ে কথা হচ্ছিল। সৈকতের মা বলল, এবার ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে আয়। সেটা সম্ভব হলে তো আগেই করা যেত। ট্রান্সফার অ্যাপ্লিকেশন আরও 6 মাস পরে দিতে পারবো। দিলেও ঢাকায় হয়তো আসা সম্ভব হবে না। এখানে আসতে আমাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। ঢাকা ছাড়া অন্য কোথাও যাবার চেয়ে চট্টগ্রামেই ভালো আছি। তাহলে শর্মী কোথায় থাকবে?
সৈকত একবার শর্মির দিকে তাকালো, দেখলো ওর চেহারা অলরেডি মলিন হয়ে গেছে। বলল, শর্মি এখানেই থাকবে, তোমরা সবাই আছো না? সৈকতের দাদি বললেন, নাদবু আর কই যাবে, সে এইখানেই থাকবে। সংসারে কাজকর্ম শিখুক, কিছু তো শেখে নাই। পুরা একটা দিন চইলা গেল, এখনো তারে কোনো কাজ করতে দেখলাম না। সৈকতের মা বলল, মা, শর্মি নতুন বউ, এত তাড়াতাড়ি তাকে সংসারের কাজ চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আস্তে ধীরে করবে সব। আর সৈকত কাল চলে যাবে, ওরা নিজেরা একটু সময় কাটাক। বিয়েটা যেভাবে হলো, ওদের নিজেদের মধ্যে একটু খোলামেলা হওয়ার সুযোগ তো দিতে হবে। হ, আমার সোনার টুকরো নাতি পাইয়া তারা ধইরা বাইন্ধা মেয়েটারে ঝুলাই দিছে। বাপরে, তোর সইল না আর? দাদির এই কথাটা কেউ কিছু বলল না। শর্মির কাছে ব্যাপারটা ভালো লাগলো না। সে মাথা নিচু করে খাবার নাড়াচাড়া করতে লাগলো। বিয়েটা তো কেউ জোর করে দেয়নি, উভয় পক্ষের সম্মতিতে দেয়া হয়েছে। তাহলে এমন কথা কেন? সৈকতের বাবা শর্মির দিকে তাকিয়ে দেখলেন বেচারা দাদির কথায় মন খারাপ করে ফেলেছে। তাই মাকে উদ্দেশ্য করে বললেন, মা, এইভাবে বলাটা ঠিক হলো না। শর্মির সম্পর্কে জেনেই আমরা এগিয়েছিলাম। ওকে আমাদের আগে থেকেই ভালো লেগেছিল। আমরা কিন্তু মোটামুটি প্রিপারেশন নিয়েই গিয়েছিলাম। তোরা তো বিয়ে পাকা করার জন্য গেছিলি, বিয়ে করাইতে তো যাস নাই। ধুমধাম কইরা বিয়া দিমু, আর এখন কি হইল? সব আল্লাহর ইচ্ছে মা। আমরা না হয় সুপ্তির বিষয়টা ঘটা করে দেব। তারপর আর কোনো কথা হলো না। সবাই চুপচাপ খেতে লাগলো। খাওয়া প্রায় শেষের দিকে এলে দাদি তখন ঘোষণা করলেন, কাল সৈকত চলে যাবে, তাই কালকে দুপুরের খাবার নাতবই রান্না করবে। আচমকা এই কথা শুনে শর্মির কাশি উঠে গেল। সে তো এক চা বানানো ছাড়া রান্নার রও জানে না। সৈকত শর্মির খাবি খাওয়া দেখে ইশারা করে বলল। কি হয়েছে? শর্মি আস্তে করে মাথা ঝুলিয়ে দেখালো সে রান্না পারে না। সৈকত সেটা দেখে মুচকি হেসে বলল, দাদি এখনই আমাকে মা ছেড়ে বউয়ের হাতে রান্না খেতে বলছো, পরে আবার বলে বসবে বউ পাগলা হয়েছিস। ওসব হবে না। এ আবার কি কথা? তো তোর বউ কি রান্না করে খাওয়াবে না তোকে? আলবত খাওয়াবে, কিন্তু সময় তো চলে যাচ্ছে না। সে আগে আম্মুর কাছ থেকে রান্না শিখে নিক, এখনই কিছু করতে হবে না। বউয়ের জন্য দেখি তোর বেশ দরদ রে। দরদ তো তোমার জন্য গো দাদি। একটু একটু দরদ অন্য কাউকে দেখালে কিছু হয় না। চুপ থাক, বিয়া না হইতেই বউয়ের জন্য পাগল হয়ে গেছোস। সৈকত সেটা শুনে মুচকি হাসলো। খাওয়া শেষ হলে শর্মি সৈকতের ঘরে এসে দেখে সৈকত ল্যাপটপ নিয়ে বসে আছে। তাকে দেখে বলে উঠল, তুমি তাহলে কোনো কাজেরই না? জীবনে আদৌ কিছু শিখেছো নাকি শুধু আমার আগে পিছেই ঘুরতে পারো? শর্মি বুঝলো সৈকত এখন ইচ্ছে মতো তাকে লেগ পুলিং করবে। তাই সে কিছু না বলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তাছাড়া সৈকতের সামনে থাকলেও ঠিক ধরে ফেলবে শর্মিও চলে যেতে কষ্ট পাচ্ছে। সেটা আরো লজ্জাকর হবে। শর্মি আকাশের দিকে তাকিয়ে দেখলো শুক্লপক্ষের চাঁদ তার স্পষ্ট অবস্থান জানান দিয়ে যাচ্ছে। সেদিকে তাকিয়ে ভাবলো, আচ্ছা, এই অল্প সময়ে কারোর জন্য এত মায়া অনুভূতি কাজ করতে পারে? এই অনুভূতির নাম কি আসলে? ঘর থেকে সৈকত তখন চেঁচিয়ে বলল, এই বুস, এক গ্লাস পানি দিয়ে যাও তো। শর্মি চোখ পাকিয়ে কিছু বলতে যাচ্ছিল আর তখনই সৈকতের ফোন আসে। সে ফোন রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ তিথি বলো। না, তেমন কিছু করছি না। আপাতত এক্স প্রেসিডেন্ট বুশকে দিয়ে পানি আনাচ্ছি। বুঝুক হোয়াইট হাউস ছাড়লে কেমন লাগে। ওপাশ থেকে কি বললো তা তো আর শর্মি শোনার উপায় নেই, কিন্তু কথাটা বলার পর ভীষণ হাহাহিহি চলছিল সেটা দেখতে পাচ্ছিল। এত আহ্লাদ করে হ্যাঁ তিথি বলো বলার মানেটাই বা কি সে বুঝতে পারলো না। যত সব। সে পানি এনে সৈকতকে দিয়ে সরে যেতে নিলে সৈকত ফোন রেখে ওর হাত ধরে বলল, যাচ্ছ কোথায়? বসো এখানে। শর্মি বসলো। সৈকত ওর মুখের দিকে তাকিয়ে বলল, কি হলো হঠাৎ এমন রাগ রাগ চুপচাপ? কিছু হয়নি। আমি কাল চলে যাচ্ছি, দেখে মন খারাপ হচ্ছে নাকি আবার? আপনার মতো বাদর ছেলে চলে গেলে কারোর মন খারাপ হয় না, শান্তি শান্তি ফিল হয়। হা হা হা, আমার অনুপস্থিতিও তাহলে কম কিছু নয় বলো। তবে তুমি মুখে যাই বলো, তোমার চেহারা কিন্তু অন্য কিছু বলছে। আমার চেহারা এখন ঘুমের কথা বলছে, সরুন তো। বলেই শর্মি উল্টো দিকে মুখ ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। শর্মি আজ মেরুন রঙের একটা শাড়ি পরেছে। শাড়ির ফাঁকে তার ফর্সা কোমর দেখা যাচ্ছিল। সৈকত সেটা দেখে বলল, এই তোমার মতলবটা কি? এভাবে কোমর দেখিয়ে ঘুমাচ্ছ? শর্মি তাড়াতাড়ি সৈকতের দিকে ফিরে আঁচল টেনে টেনে চোখ বন্ধ করে পড়ে রইল। সৈকত হেসে কাজে মন দিল। যাক, এখন মন চাইলেই মন ভরে এর দিকে তাকিয়ে থাকা যাবে। কাল তো চলেই যাচ্ছে, কিছুদিন পর আবার এই চাঁদ মুখ দেখার সুযোগ হবে।
সৈকত নিজেও বুঝতে পারছে ওকেও যতই লেগ পুলিং করুক, আসলে সে নিজেও এই মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছে। গত 5 দিনেই এর প্রতি যা অনুভূতি হয়েছে, তাতে একে ছেড়ে থাকতে এর কষ্ট হবে। কিন্তু কিছু তো করারও নেই। ভালো হতো একে সাথে করে নিয়ে যেতে পারলে, কিন্তু সেটা এখনই করা সম্ভব নয়। সে কিছুক্ষণ কাজ রেখে শর্মির দিকে তাকিয়ে রইল। সৈকত ঘুমিয়ে যেতেই শর্মি জেগে উঠল। জানালা করে চাঁদের আলো এসে পড়েছে ঘরে। সে আলোয় দেখলো সৈকতের মুখটা ওর খুব কাছেই, যেন ওকে দেখতে দেখতেই ঘুমিয়ে গেছে। ওর ইচ্ছে হলো ওকে ছুঁয়ে দিতে, কিন্তু যা পাচ্ছে ছেলে ঘুম ভেঙে গেলেই এমন কিছু বলে বসবে যে ওর মুখ লুকোবার জায়গা থাকবে না। সারাক্ষণ মজা নেয়, অথচ তিথি না ফিথি ওর সাথে তো ঠিকই কত সুন্দর করে কথা বললো। কাল চলে যাচ্ছি, আবার কতদিন পর দেখা হবে, একটু কি পারতো না একসাথে রোমান্টিক কিছু মুহূর্ত কাটাতে? পাজি কোথাকার। ঘুমিয়েছ না? এবার দেখাচ্ছি মজা। সৈকতের ফোনটা ওর মাথার পাশেই ছিল। আস্তে করে উঠে ফোনটা নিয়ে খুব সাবধানে ওর হাত নিয়ে ফিঙ্গার লক খুলে ফেললো। তারপর উঠে বসে প্রথমে ওর কল হিস্ট্রি দেখলো। সেখানে তিথি, শেলি, তুলি আর আফসানা নামের 4টা মেয়েদের নাম্বার পেল, যেগুলোতে রেগুলারই কথা হয়। শর্মি সেই নাম 4টা পাল্টে শাকচুন্নি, পেতনি, ভূতনি আর ডাইনি দিয়ে দিল। তারপর যেটা অফিস বস লেখা সেটা হিটলার নাম দিয়ে সেভ করে দিল। তারপর যে নাম্বারগুলোতে রেগুলার কথা হয় আর যত মেয়ের নাম্বার আছে সব কটাই কাশেম, কসাই, গোয়ালা, ব্যাককল, বলদ, গরু, ছাগল, মুরগি, পাঙ্গাস, ট্যাংরা, টেম্পু, বিচ্ছু, তেলাপোকা, চিকটিকি, ভালুক দিয়ে সেভ করে দিল। নিজের নাম্বারটা দেখলো বুঝ দিয়ে সেভ করা, সেটা পাল্টে হার্টবিট লিখে দিল। তারপর মুচকি এসে গ্যালারিতে ঢুকলো। সেখানে শর্মির বেশ কিছু ছবি দেখলো, যে বিভিন্ন সময় লুকিয়ে তোলা হয়েছে। ব্যাপারটা শর্মির কাছে খুব ভালো লাগলো। ইস, এমন লুকিয়ে ছবি তোলার কি মানে? তখন নিজের ফোনে টর্চ জেলে হালকা আলো করে পটাপট দুজনের কয়েকটা সুইট সেলফি নিয়ে নিল। তারপর নিজের ফোনেও তুললো। ছবি তোলা শেষ করে ফোনটা আস্তে করে রেখে দিল। কাল থেকে নাম্বার নিয়ে সৈকত কি বিড়ম্বনায় পড়বে সেটা ভেবে তার খুব হাসি পাচ্ছিল। কাল ওকে ফোনটা বেশি হাতে নিতে দেওয়া যাবে না। চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবার পর সব দেখুক, তার আগে দেখলে কি হবে কে জানে। সন্ধ্যায় সৈকতের বাসের টিকিট কাটার সেই উদ্দেশ্যে শর্মির সারাদিনের ব্যস্ততায় কেটে গেল। আর সৈকত সারাদিন শর্মির সাথে কথা বলার চান্স খুঁজে গেছে শুধু। সৈকতের আজ কোনো ফোন আসেনি, তাই শর্মির কোনো ঝামেলা হলো না। কিন্তু সারাদিনে একটাও ফোন এলো না, এটা কেমন কথা? বিকেলে সৈকত শর্মিকে অনেকক্ষণ না দেখে সুপ্তিকে বলল, কিরে, ঘরের কোনো কাজ করিস টরিস না, কিছু না? আজ বাদে কাল বিয়ে হবে, শ্বশুরবাড়ি গিয়ে তো আমাদের সবার নাক কাটিয়ে ফেলবি। আম্মুকে সাহায্য করতে পারিস না? ও বাবা, হঠাৎ করে এসব বলছো, ঘটনা কি? ঘটনা আবার কি হবে? সন্ধ্যায় চলে যাচ্ছি আর তোর ভাবির সাথে এখন পর্যন্ত একটু ভালো করে কথাই বলতে পারলাম না। বিয়ে করে লাভটা কি হলো? ও বুঝেছি, আগে বলবি তো। আচ্ছা, তুই ছাদে যা, আমি ভাবিকে পাঠিয়ে দিয়েছি। সাথে চা নিয়ে আসতে বলিস। বলবো। বলে সে হাত পেতে রইল। কি? তোর এত কাজ করে দিব, আমাকে একটু খুশি করবি না? মায়ের চিনিস, কোনো টাকা পাবি না, যা ভাগ। এই, তোর বয়ফ্রেন্ডের কি যেন নাম? দিব সব বাবাকে বলে। আমার কোনো বয়ফ্রেন্ড নাই, এসব বলে তুই কথা ঘোরাবি না। টাকা দে, নইলে আমি ভাগলাম। আচ্ছা, পরে নিস, এখন শর্মিকে ডেকে দে। হুম, বাকির কাজ ফাঁকি। তুই এই করে করে আমার কোটি কোটি টাকা মেরে খেয়েছিস, আজ আর তা হবে না। কোটি কোটি টাকা মেরে খেয়েছি, আমার স্যালারির অর্ধেক যায় তোর ঘুষের পেছনে, আর আমাকে এসব বলছিস? দিবি নাকি চলে যাব? আচ্ছা ঠিক আছে, নে, 500 দিলাম, এবার যা। আরও 1000। কিসের 1000? আগের পাওনা। তুই ঘুষ দিবি বলে আমাকে দিয়ে শুধু কাজ করাস, আর কাজ হয়ে গেলেই যা ভাগ বলে বিদায় দিস। আরও 1000 দিবি, তারপর কাজ হবে, নয়তো টাটা বাই বাই। আর 1 পয়সাও পাবি না। 500 দিয়েছি, এইটার হিসাব লিখে রাখবি। যা, শর্মিকে পাঠিয়ে দে। ঠিক আছে, দিতে হবে না। আমার আবার এত টাকা খাওয়ার শখ নাই। যাই, নিচতলায় আন্টি বলেছিল ভাবিকে নিয়ে চা খেতে যেতে, আজ না হয় সেখানেই চা খেয়ে আসি। আচ্ছা আচ্ছা, নে। আর শোন, মনে রাখিস, 1 মাঘে শীত যায় না। আমি পড়াই মনে রাখতে পারি না, এসব মনে রাখার টাইম কই। থ্যাংক ইউ ভাইয়া। শোন, আমি যে ওর জন্য অপেক্ষা করছি, ওকে ডেকে পাঠিয়েছি, এসব আবার বলে দিস না। ঠিক আছে, তাহলে আরও 200 দে। সৈকত ওর কান ধরে বলল, নিবি আরো 200?
নিব না, নিব না, ছাড়। যা তাহলে। বলে সৈকত রাগে গজগজ করতে করতে ছাদে চলে গেল। সুপ্তি শর্মিকে দাদির ঘরে পেয়ে গেল। বুঝলো শর্মিকে ভাইয়া খুঁজে কেন পাচ্ছে না। সে গিয়ে শর্মিকে কাজ আছে বলে টেনে রান্নাঘরে নিয়ে এলো। বলল, ভাবি, চা বানাতে পারো? পারি। তাহলে জলদি 2 কাপ বানিয়ে ফেলো। ঠিক আছে। কে? সুপ্তি? তোমার ভাইয়া কোথায় বলতে পারো? সুপ্তি চট করে ব্যাপারটা বুঝে নিল। বলল, বলবো, তার আগে আমাকে 200 টাকা দিতে হবে। শর্মি অবাক গলায় বলল, তুমি কি ঘুষ চাইছো? বাহ, তুমি তো স্মার্ট আছো, ঠিক ধরে ফেলেছো। আসলে ভাইয়ের কাছে চাইলে তো পাওয়া যায় না, আর আমি তোমার কাছ থেকে নিলে তুমি সেটা ভাইয়ের কাছ থেকে খসাবে। সিম্পল। আমি কিভাবে টাকা খসাবো? সে তুমি আস্তে আস্তে শিখে যাবে। আমি আছি না, এসব ব্যাপারে আমি ওস্তাদ লোক। এখন ভাইয়ের কাছে যেতে চাও কিনা বলো, তাহলে জলদি টাকাটা দাও। শর্মি ঘরে গিয়ে তার পার্স থেকে 500 টাকার একটা নোট এনে ওকে দিয়ে বলল। পুরোটা রাখো। সুপ্তি খুশি হয়ে ভাবিকে জড়িয়ে ধরে বলল, জিও ভাবি, জানো ভাইয়ের কাছ থেকে টাকা খসাতে কত কষ্ট হয়? পাওনা টাকাটাই দেয় না, আর তুমি কিনা এত বেশি দিচ্ছ। যাও যাও, ভাইয়া তোমার জন্য ছাদে অপেক্ষা করছে। জানি, ছাদে চলে যাও। দাঁড়াও দাঁড়াও, তার মানে তুমি তোমার ভাইয়ের নির্দেশে এখানে এসেছো? হ্যাঁ। তার কাছ থেকেও নিশ্চয়ই খসিয়েছো? সে আর বলতে, তবে ভাইয়ের কাছ থেকে খসাতে অনেক ঝামেলা করতে হয়েছে। তুমি তো ডেঞ্জারাস মেয়ে, এক কাজের জন্য দুই পক্ষের কাছ থেকে টাকা খাচ্ছো। ডেঞ্জারাস না ভাবি, এটাকে বলে ট্যালেন্ট। ভালো ট্যালেন্ট আছে। সুপ্তি হেসে চলে গেল। সৈকত ছাদে গিয়ে 8 ঘন্টার উপর বসে আছে, অথচ শর্মির দেখা নেই। মোবাইলটাও নিয়ে আসেনি যে সময় কাটাতে কিছু করবে। ফাজিল সুপ্তিটার উপর ভরসা করাটা একদম ঠিক হয়নি। উফ, এতগুলো টাকা পানির মতো হাতছাড়া হয়ে গেল। সব দোষ বুশের। নতুন বিয়ে হয়েছে, কোথায় স্বামী সেবায় ব্যস্ত থাকবে তা নয়, সংসার উদ্ধার করে ফেলছে। বেচারা আমিটা যে চলে যাব তার কোনো খেয়াল রাখবে না। এসব ভাবতে ভাবতে আরো মিনিট 10 চলে গেল। তারপর শর্মি ছাদে এলো। ওকে দেখেই বলল, পৃথিবী উল্টে ফেলা শেষ হলো তাহলে? মানে সংসার ধর্ম কি একদিনেই শিখে ফেলবে? এত ব্যস্ত? শর্মি মুচকি হেসে বলল, আহা, আপনি আমার জন্য এভাবে অধীর হয়ে অপেক্ষা করবেন সেটা আগে বললেই হতো। অপেক্ষা? তোমার জন্য? আমার খেয়ে দিয়ে কাজ নেই যেন? আমি বাসায় থাকলে প্রতিদিনই বিকেলে ছাদে আসি। অপেক্ষা করেননি তাহলে? কিন্তু সুপ্তি যে বলল। সৈকত চোখ শুরু করে বলল, কি বলেছে সুপ্তি? এই ঘুষ নিয়ে কে নাকি ওকে দিয়ে কি কাজ করিয়ে দিতে বলেছে, সেগুলো আর কি। সৈকত দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, সুপ্তি, আজকে তুই শেষ। কিছু বললেন? বললাম, চা কি ঠান্ডা হলে দিবে? শর্মি হেসে 4 কাপ এগিয়ে দিয়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। সৈকতের পাশেই এক হাত পেছনে রেখে দাঁড়িয়ে চা পান করতে লাগলো। দুজনেই নীরব। বলার জন্য কেউ কোনো কথা খুঁজে পাচ্ছে না। তাদের নীরবতার হাত ধরে সন্ধানে এলো। সৈকত বলল, চলো নিচে যাই, আমার যাবার সময় হয়ে এলো। শর্মি নড়ল না। সে পায়ের বুড়ো আঙুল দিয়ে গভীর মনোযোগে ছাদের মেঝেতে আঁকিবুকির চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৈকত এগিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে বলল, কি হলো, নিচে যাবে না? সৈকত অস্ফুট স্বরে বলে সেভাবেই দাঁড়িয়ে রইল। তখন প্রায় অন্ধকার নেমে এসেছে। সৈকত শর্মির হাত ধরে কাছে টেনে নিল। শর্মি আরো একটু ঘনিষ্ঠ হলো। সৈকত তখন ওকে জড়িয়ে ধরলো। কেউ কোনো কথা বলল না, অথচ মনে মনে শত কথা আর অনুভূতি প্রকাশ করা হয়ে গেল। বাসের জানালার পাশের সিটে বসেছে সৈকত। আকাশে বাঁকা চাঁদ, রাতের নিস্তব্ধতায় সাই সাই করে ছুটে চলেছে দূর পাল্লার যত গাড়ি। সে চাঁদের দিকে তাকিয়ে শর্মির কথা ভাবতে লাগলো। প্রতি মুহূর্ত একটু একটু করে পথের দূরত্ব বেড়ে চলেছে দুজনার মাঝে, অথচ মন পড়ে আছে একে অপরের কাছে। সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে শর্মির আবেগী হয়ে যাওয়াটা মনে নাড়া দিচ্ছে তার। আচ্ছা, শর্মিও কি এই মুহূর্তে ওর কথাই ভাবছে? সে ফোন বের করলো শর্মিকে কল করতে। চলে আসবে বলে আজ সারাদিন সে ফোন বন্ধ করেই রেখেছিল। নয়তো অফিস থেকে সারাক্ষণই ফোন আসে আর ল্যাপটপ নিয়ে পড়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। চেয়েছিল আজকের দিনটা শুধুই ফ্যামিলি টাইম হবে। সে ফোন ওপেন করে শর্মির নাম্বারটা খুঁজলো। কি আশ্চর্য, বুশ নামের কোনো নাম্বার নেই কেন? সে শর্মি দিয়ে খুঁজলো, তাও পেল না। তার স্পষ্ট মনে আছে সে বুশ দিয়ে নাম্বার সেভ করেছিল। তাহলে গেল কোথায়? আজব তো, এখন শর্মির সাথে কথা বলবে কি করে?
সে সুপ্তিকে ফোন করলো, ওর কাছ থেকে নাম্বার পাওয়া যাবে। সুপ্তি ফোন ধরে বলল, হ্যাঁ ভাইয়া বল। তোর ভাবির নাম্বারটা দে তো। ভাবির নাম্বার নেই তোর কাছে? আছে, কোনো কাজ পাচ্ছি না তো, তাই চাচ্ছি তোর কাছে। নাম্বার থাকলে কেউ নাম্বার চায়? আশ্চর্য তো, এতদিনেও তোর কাছে ভাবির নাম্বার নাই আর আমাকে ঝাড়ি দিচ্ছিস? আমার অনেক পড়া আছে, বসে বসে তোর ঝাড়ি খেতে পারবো না। বলে ফোন কেটে দিল। সৈকতের মেজাজ খারাপ হয়ে গেল। সে আবার ফোন করলো। সুপ্তি ফোন ধরে বলল, বললাম না পড়তে বসেছি, শুনতে পাস না? পরে একেবারে উদ্ধার করে ফেলছিস। পাস তো করিস নকল করে। নাম্বারটা আগে মেসেজ কর, তারপর যা খুশি কর। বলে সৈকত ফোন রেখে দিল। 1 মিনিট পর সুপ্তির মেসেজ এলো। বিকাশ থেকে 100 টাকা দে, আমার নাম্বারে রিচার্জ করে দে, মেসেজ পাঠানোর পর্যাপ্ত টাকা নেই। সৈকত রাগে বিড়বিড় করে উঠলো, কিন্তু করার কিছু নেই। বাসায় ফিরে এসে এর মজা টের পাওয়াতে হবে। দিন দিন ওর বার বেড়েই চলেছে। টাকা চেয়ে এত বড় মেসেজ পাঠাতে পারছে, আর একটা নাম্বার সেন্ড করতে পারছে না। থাপড়ায় সোজা করা দরকার। সে 100 টাকা পাঠিয়ে দিল সুপ্তির নাম্বারে। 5 মিনিট পর মেসেজ এলো। নাম্বার দেখে ডায়াল করার জন্য নাম্বার তুলতেই দেখলো সেটা তো সেভ করা, তাও আবার হার্টবিট দিয়ে। এটা সে কখন করলো? সে তো করেনি। কে করলো এই কাজ? কি করে হলো? কিছুই বুঝতে পারলো না। তবে যেভাবেই হোক নামটা কিন্তু জোস হয়েছে, তাই বুঝাবুঝি বাদ দিয়ে সে কল দিল। শর্মী বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। আকাশের ওই চাঁদের মতোই নিজেকে একলা একা লাগছিল। সৈকতকে সে ভীষণভাবে মিস করছে। সৈকতের বাড়ি, সৈকতের ঘর, সমস্ত ঘরে সৈকতের ছায়া, অথচ সৈকত নেই। তাই ঘরের ভেতর তার ভালো লাগছিল না। সে বারান্দায় অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে। এতটা সময় চলে গেল, অথচ সৈকত তো এখনো তাকে একটা ফোন করলো না। সে মন খারাপ করে ঘরে এসে বিছানায় আছড়া হয়ে বসে ফোন হাতে নিল। তারপর গ্যালারি থেকে গত রাতে তোলা ছবিটা দেখতে লাগলো। ছবিটা সে সৈকতের নাম্বারে সেট করে দিল। আচ্ছা, সে কি একটা ফোন করবে সৈকতকে? না, ও কেন করবে? সৈকত দিক, ও দিলেই তো হাজারটা কথা বলে পচানো শুরু করবে। সে মনমরা হয়ে কিছুক্ষণ বসে থেকে উঠে গিয়ে ওয়ার্ড্রপ থেকে সৈকতের একটা টি শার্ট নিয়ে বিছানায় বসলো। সেটা গালে চেপে ধরে সৈকতের স্পর্শ পেতে চাইল। তারপর সেটার সাথে কথা বলতে লাগলো। তার একটু পরে সৈকতের ফোন এলো। মুহূর্তেই শর্মী খুশি হয়ে গেল। সে কল রিসিভ করে হ্যালো বলতে সৈকত বলল, কি ব্যাপার, ফোন হাতে নিয়ে বসেছিলে মনে হচ্ছে? এত অপেক্ষা? আপনার অপেক্ষা কে করছিল? আমি তো ফেসবুক দেখছিলাম। ও আচ্ছা, তুমি তো তাহলে ব্যস্ত। ফোন রেখে দিচ্ছি। এতটাও ব্যস্ত নই যে কথা বলা যাবে না। কথা বলার যদি এতই শখ, তাহলে ফোন দিচ্ছিলে না কেন? ফোন দিলেই তো বলতেন, শুধু কথা বলার বাহানা। বাহ, আমাকে এত ভালো পড়তে পারো? সারাক্ষণ আমার কথাই ভাবো নাকি? এই শুরু হয়ে গেল তো। আচ্ছা শোনো, একজন মেয়ে আমার জন্য বিরহে পড়ে যাচ্ছে। কি করা যায় বলো তো? কোন শাকচুন্নি? না মানে কোন মেয়ে বিরহে পড়ছে? শাকচুন্নি, এবার তো মনে হচ্ছে কারোর হৃদয় পুড়ে যাচ্ছে। ওহ, কি ভীষণ পোড়া পোড়া গন্ধ আসছে। কথা না ঘুরিয়ে আগে বলুন, আপনার জন্য কার এত বিরহ হচ্ছে? আয়নার সামনে দাঁড়াও, তাহলেই দেখতে পাবে। শর্মীর গাল ঈষৎ লাল হয়ে গেল। বলল, আমি আয়না দেখি না। তাহলে কি দেখো? রাত বিরাতে লুকিয়ে লুকিয়ে জামাইয়ের চেহারা দেখো? রাত বিরাতে ওসব আপনি করে বেড়ান। ওসব আমি করে বেড়াই সেটা তুমি কি করে বুঝলে? ঘুমিয়ে থেকে? আহা, আপনি কি ঝগড়া করতেই ফোন করেছেন? না, প্রেম করতে। প্রেমের নমুনা দেখে আমি শিহরিত। আমার প্রেম এমনই, রবি ঠাকুরের ভাষায়, রোগের মতন বাঁধিব তোমারে, দারুণ আলিঙ্গনে, মোর যাতনায় হইবি অধীর, আমারই অনলে দহিবে শৈলীর, অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু না রহিবে মনে। বাহ, কবিতাও পড়েন? পড়ি না, কিন্তু দুই একটা মুখস্থ রাখতে হয় মানুষকে মাঝে মাঝে তাক লাগিয়ে দেবার জন্য। তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেবে এখন। কি? তুমি আমাকে আপনি বলা ছাড়বে কবে? ছাড়বো না। তাহলে আমিও ঝগড়া ছাড়বো না। ইস, আপনি একেবারে মহিলাদের মতো ঝগড়ুটে। তুমি তো এমন থাকতে বলছো। আমি কখন বললাম? আজব। তুমি তো বললে আপনি বলা ছাড়বে না, তো আমি কি করব? সেজন্য আপনি ঝগড়া করবেন? করব, এটা আমার প্রতিবাদের ভাষা। অভিনব ভাষা। এবার অভিনব ভাষায় আমাকে আই লাভ ইউ বলে ফেলো। আই হেট ইউ। এই, তোমার তো লজ্জা শরম নেই? বললাম আর অমনি আই লাভ ইউ বলে দিলে।
আমি কখন সেটা বললাম? আমি তো আই হেট ইউ বললাম। দুটোর বাংলা অর্থ যে একই সেটা তামাম দুনিয়া জানে। আই লাভ ইউ হলো প্রত্যক্ষভাবে বলা, আর আই হেট ইউ হলো পরোক্ষভাবে আই লাভ ইউ বলা। কথা তো একই, মানে একটার একটার মিরর ভার্সন। এর উপর পিএইচডি করেছেন মনে হচ্ছে। এটা সাধারণ জ্ঞান। ভালো কথা, আমাকে যখন এতই মিস করছো তখন ঘুমাবার সময় আমার একটা টি শার্ট পরে ঘুমিও। তোমার তো আবার যত্রতত্র আমাকে জড়িয়ে ধরার অভ্যাস। ভুল করেছি। আপনার গলা চেপে ধরা উচিত ছিল তখন। আর আপনার টি শার্ট পরবো আমি? পচা গন্ধে সারা রাত ঘুমই হবে না আমার। তাহলে গোসল করে ফ্রেশ হয়ে এসে পড়বে। গন্ধ আপনার টি শার্টে, বুঝেছেন? বুঝেছি। তোমাকে ভালো একজন নাকের ডাক্তার দেখাতে হবে। তোমার স্মেল সিস্টেম ঠিক মতো কাজ করছে না। শর্মি রেগে ফোন কেটে দিল। সৈকত ফোন দেখে হাসতে লাগলো। মেয়েটাকে খোঁচাতে তার সেই লাগলো। তারপর শর্মিকে একটা মেসেজ পাঠালো। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। মেসেজ পড়ে শর্মির মন ভালো হয়ে গেল। সে সৈকতের টি শার্ট পরে শুয়ে পড়ল। সৈকত চট্টগ্রাম আসার পরপরই পড়ল মহাঝামেলায়। তার এক কলিগকে ফোন করতে গিয়ে দেখে নাম্বার নেই। আশ্চর্য, সেভ করা নাম্বার সব কি হয়ে যাচ্ছে, আর কল লিস্টে অদ্ভুত সব নাম সেটে আছে। কি করে হলো এসব? তার ফ্ল্যাটে ঢোকার পর ফোন বাজতে শুরু করে। বের করে দেখে শাকচুন্নির নাম্বার থেকে কল এসেছে। কে শাকচুন্নি, কোন শাকচুন্নি, আল্লাহই জানে। ফোন রিসিভ করে কথা বলতে দেখলো সেটা তিথি। তিথি কি করে শাকচুন্নি হয়ে গেল? কথা শেষ করে সে কল লিস্ট পুরোটা চেক করলো। দেখলো অদ্ভুত সব নাম দিয়ে কলবুক ভর্তি। কিন্তু এগুলো করলো কে? এগুলো একা একা চেঞ্জ হওয়া তো আর সম্ভব না। নিশ্চয়ই সুপ্তির কাজ এটা। ফাজিলটা তো দিন দিন ভয়ঙ্কর বদমাইশ হয়ে যাচ্ছে। কিন্তু সুপ্তি কখন করলো এসব? তার চেয়েও বড় কথা তো ও তো আমার ফোনের পাসওয়ার্ড জানে না। এত কথা না ভেবে ওকে ফোন দিলেই তো ক্লিয়ার হয়ে যাবে। ওয়েট, ফোন দিয়ে দেখাচ্ছি তোকে। সে সুপ্তিকে কল দিল। সুপ্তি তখন ঘুমাচ্ছিল, ফোনটাও সাইলেন্ট করা। আর এদিকে সৈকত ফোন দিয়েই যাচ্ছিল। ফোন রিসিভ না হয় সৈকত ইচ্ছে মতো বকাবকি করলো সুপ্তিকে। সেই সাথে ওর বিশ্বাসটাও গাঢ় হলো যে এই কাজ সুপ্তি করেছে। সে ফোন রেখে দিয়ে ভাবলো পরে আবার ফোন দেওয়া যাবে। সৈকত ওর বিয়ের কথাটা এখনো অফিসের কাউকে জানায়নি। আসলে হুট করে যেভাবে বিয়েটা হলো আর জ্বর গেল, তাতে বলার সময়টাই বা হলো কখন? সে ঠিক করলো এই সপ্তাহ পর ঢাকা থেকে ঘুরে এসে তারপর সবাইকে জানাবে। সে অফিসে গিয়ে তার কেবিনে ঢুকে দেখলো তার জন্য এক গাদা কাজ জমে আছে। সে লম্বা একটা শ্বাস নিয়ে চেয়ারে বসলো। শর্মিকে একটা ফোন দিবে কিনা ভাবলো। না, দরকার নেই। পৌঁছে তো ফোন দিয়েছিলাম। মিনিটে মিনিটে ফোন দিলে বুঝে ফেলবে তার সাথে কথা বলার জন্য আমি মরে যাচ্ছি। তার চেয়ে লাঞ্চ আওয়ারে ফ্রি হয়ে কথা বলা যাবে। এখন কাজ করি। সৈকত টানা কাজ করে যাচ্ছে। কখন যে লাঞ্চ আওয়ার হয়ে গেছে খবর নেই। মাঝে একবার সুপ্তি ফোন করেছিল, তাকে ইচ্ছে মতো ঝাড়া হয়েছে। অথচ সুপ্তি অবাক হয়ে বারবার একই কথা বলেছে যে এই অকাজটা সে করেনি। সৈকত তবু ওকে দোষারোপ করায় সুপ্তি রাগে দুঃখে ফোন কেটে দিয়েছে। ফোন রেখে সৈকত আবার কাজে ব্যস্ত হয়ে গেছে। এমন সময় কেউ বলল, আসবো? সৈকত ফাইল থেকে মুখ তুলে দেখলো তিথি দরজায় দাঁড়িয়ে। বলল, আরে আসো আসো, তোমার আবার অনুমতি লাগে নাকি? তা হয়তো লাগে না, তবে অফিসিয়াল বিহেভিয়ার বলে একটা ব্যাপার আছে না? সেটা সবার জন্য না। তুমি তো শুধু আমার কলিগ নও, একজন বন্ধুও। বন্ধু? আচ্ছা, তারপর বলো, তোমার কি খবর টবর? সেই তো কাজে ডুবে গেছো মনে হচ্ছে। আমার আর কি খবর, জানোই তো এতদিন জ্বরে ভুগেছি। কিন্তু তারপরও তোমার চেহারায় কেমন একটা অন্যরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। কি রকম? ঠিক বুঝাতে পারবো না, তবে তোমাকে বেশ চাঙ্গা মনে হচ্ছে। এতদিন জ্বরে ভুগেও চেহারায় চাঙ্গা ভাব, ভালোই তো। সৈকত, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। কি কথা বলো? অফিসের পর চলো আমরা বাইরে কোথাও বসি, আজ না হয় একসাথে ডিনার করলাম। জরুরি কিছু? হ্যাঁ। ঠিক আছে, আমি সময় মতো চলে আসব। সৈকতের তখন ফোন বেজে উঠলো। তাকিয়ে দেখে হার্টবিট। নামটা দেখে ওর মুখ উজ্জ্বল হয়ে গেল। তিথিকে বলল, তোমার কি আর কিছু বলার আছে? তিথি বুঝলো সৈকত চাইছে সে উঠে যাক। আর কিছু বলার নেই এখন। বলে উঠে চলে গেল। তিথি চলে যেতেই সৈকত শর্মির ফোন পিক করে বলল, হ্যালো হ্যান্ডসাম জামাইয়ের বউ। ইস, গায়ে মানে না আপনি মোড়ল, নিজেকে একেবারে উড়োজাহাজ মনে করে।
মনে করলে উড়োজাহাজই তো মনে করব, টেম্পো মনে করার তো কোনো কারণ দেখি না। আর গা মানুক চাই না মানুক, তুমি নিশ্চয়ই মানো যে তুমি হ্যান্ডসাম জামাইয়ের বউ। আচ্ছা, তোমার টেনশন হয় না? কিসের টেনশন? এই যে হ্যান্ডসাম গুড লুকিং স্মার্ট জামাইটা একা তোমাকে ছেড়ে এত দূরে আছে, যদি কোনো মেয়ের নজরে বিদ্ধ হয়ে যায়? আপনার মতো তেদর ছেলে কারো নজরে এসে মরবে নাকি? হ্যাঁ, মরবেই তো। এমন ছেলে দেখলে প্রেমে ডুবে না মরে উপায় আছে? তাই নাকি? তা আফসানা, তিথি, শেলি, তুলি এরা কি তাদেরই দলের? মাই গড, তুমি এর মধ্যে এদের চিনেও রেখেছো? ওয়েট ওয়েট, আমি তো এদের সম্পর্কে তোমাকে কিছু বলিনি, তুমি এদের নাম জানলে কি করে? শর্মী নিজের জিভ কেটে চোখ বন্ধ করে ফেলল। ইস, কি বোকামিটাই না করে ফেলল। এত গাধা কেন? ধরা পড়ে গেল। কি বলবে এখন? সে চুপ করে রইল। সৈকত বলল, তার মানে সকাল থেকে সুপ্তি অযথাই বিনা দোষে বকা খেলো। কল লিস্টের 12টা তো আসলে বুশ বাজিয়ে রেখেছে। বুশ নামের মানুষগুলো তো দেখছি আসলেই বিরাট ভেজাইলা। আপনি সুপ্তিকে বকেছেন? সেই জন্যই তো বেচারা সকাল থেকে মুড অফ করে বসে আছে। আম্মুর সাথেও চোটপাট করেছে। আর আসল কালপ্রিট তো বহাল তবিয়তেই আছে, কিন্তু কাজটা করলে কখন? আমার ফোনের পাসওয়ার্ড জানলে কি করে? কল লিস্ট এলোমেলো করা ছাড়া আর কি কি ক্রাইম করেছো তাড়াতাড়ি বলো। এটা ছাড়া আর কিছু করিনি। আর আপনার পাসওয়ার্ড কোথা থেকে জানবো? আপনি যখন ঘুমিয়েছিলেন তখন ফিঙ্গার লক খুলে নিয়েছি। আমার আসলে আগেই বোঝা উচিত ছিল যে কাজটা তুমি করেছো, কারণ সব নাম উল্টা পাল্টা হলেও শুধু তোমার নামটাই উল্টো থেকে ঠিক হয়ে গেছে। তুমি তো সুপ্তির চেয়ে কোনো অংশে কম ডেঞ্জারাস না। এসব কেন করেছো? আপনি সারাক্ষণ আমার পেছনে লাগেন কেন? তাই একটু পাল্টা জবাব দিলাম। তোমাকে যতটা আলাভোলা ভেবেছিলাম তুমি আসলে ততটা না। তুমি তো আলাভোলা শয়তানের খেলা। আর লাগবেন আমার পেছনে? না, ভাবছি এখন থেকে তিথি, আফসানা, শেলি, তুলি এদের পেছনে লাগবো। ঘাড় মোটকে দেব একদম। এত জেলাস কেন তুমি? এটা মোটেও জেলাসি না। সরাসরি বললেই তো হয় তুমি আমার প্রেমে পড়েছো। প্রেমে তো আপনি পড়েছেন, সে কারণেই বুশ পাল্টে হার্টবিট হয়ে যাওয়াটাকে উল্টো থেকে সোজা মনে হচ্ছে। বাহ, আমার সাথে থেকে থেকে তোমার ভালো ইমপ্রুভ হয়েছে তো। সারাক্ষণ আমায় ভাবা ছাড়া আর কিছু করো তো? আপনাকে ভেবে ওয়েস্ট করার মতো সময় কোথায় আমার এত? ও আচ্ছা, ভালো কথা। তোমার সাথে অনেক কথা বলে ফেলেছি। ওরা সবাই ওয়েট করছে, এবার ওদেরকে সময় দিতে হবে। ওরা কারা? তিথি, শেলি, তুলি, আফসানা আরও অনেকে। সবার নাম এখনই মনে পড়ছে না। যা ভাগ। বলে শর্মী কট করে ফোন কেটে দিল। সৈকত হাসতে হাসতে লাঞ্চ করতে গেল। যেতে যেতে ভাবল, কি আশ্চর্য, যে অকাজের জন্য রাকেশ সুপ্তিকে এত এত বকা দিয়েছিল, সেই কাজ শর্মী করেছে জেনে ওর ভালো লাগছে। স্থান, কাল, পাত্রভেদে সবকিছু কেমন মুহূর্তেই পাল্টে যায়। তবে সুপ্তিকে একটু বেশি বকা দিয়ে ফেলেছে। বেচারা বোনটা, ও রাগ ভাঙাতে কিছু করতে হবে এখন। অনেকটা সময় চলে গেছে, দুজন রেস্টুরেন্টে বসে আছে। খাবারও এসে গেছে, কিন্তু জরুরি যে কথাটা বলার জন্য তিথি সৈকতকে বসিয়ে রেখেছে সেটা এখনো বলছে না। শুধু এ কথা সে কথা বলে চলেছে। রাত বাড়ছে, ঘরে ফিরতে হবে তো। সৈকত অধৈর্য হয়ে বলল, আমরা আর কতক্ষণ বসবো? কি বলতে ডেকেছো সেটা তো কিছু বলছো না। ডেকেছি যখন বলবো তো। তো বলো। তুমি বিয়ে করবে কবে? হঠাৎ এই প্রশ্ন? বাসা থেকে আমার জন্য পাত্র দেখা হচ্ছে। আমি এতদিন এটা সেটা বলে কাটিয়ে নিয়েছি, কিন্তু এবার আর কাটাতে পারছি না। ছেলে সব দিক থেকে ভালো। এটা তো ভালো খবর। আমার জানা মতে তোমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে তুমি রাজি হচ্ছ না কেন? তিথি সৈকতের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, রাজি হয়ে যাব? ছেলে সব দিক থেকে ভালো হলে অবশ্যই রাজি হয়ে যাবে। তাহলে আমাদের সম্পর্কটা? সৈকত সরু চোখে বলল, আমাদের কিসের সম্পর্ক? এখানে আমাদের সম্পর্ক কোথা থেকে আসছে? আসছে, কারণ আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের ছিল না। একটা ছেলে আর একটা মেয়ের সম্পর্ক কখনো ভালো বন্ধুত্বের মাধ্যমে সীমাবদ্ধ থাকে না, সেটা আরো বেশি কিছু হয়। আমাদের মধ্যে এত কেয়ারিং, শেয়ারিং, এগুলোর মানে কি? সৈকত অবাক হচ্ছে তিথির কথায়। কি বলছো এসব? সৈকত তো খুব স্বাভাবিকভাবেই একজন বন্ধুর মতো চলতো ওর সাথে।
বন্ধুত্বের সীমারেখা মেনেই চলতো। সে খানিকটা বিরক্ত হয়ে বলল, কে বলেছে তোমাকে ছেলে আর মেয়ের সম্পর্ক বন্ধুত্বের মাঝে সীমাবদ্ধ থাকতে পারে না? আর বন্ধুর সাথে শেয়ারিং কেয়ারিং হবে না তো কার সাথে হবে? এসব করলেই সেটা বন্ধুত্বের বেশি কিছু হয়ে গেল। একটা ছেলে আর একটা মেয়ের মাঝে যখন আলাদা করে বন্ধুত্বটা গড়া হয়, সেটা কেন হয়? বেশি কিছু হয় বলেই তো হয়। তিথি, তুমি একটা ভুলের ভেতর বাস করছো। বন্ধুত্ব আর তার থেকে বেশি কিছু হয়ে যাবার যে সীমারেখা, সেটা সম্পর্কে তোমার নিজেরই সঠিক ধারণা নেই, যে কারণে আমাকে এসব বলতে পারছো। ভেবে বলো তো, আমি কখনো এমন কিছু বলেছি যেটাতে প্রেম ভালোবাসা প্রকাশ পায়? সব কথা কি শুধু মুখে বললেই হয়? তা হয়তো সব সময় হয় না, কিন্তু আমি জানি আমি কখনোই এমন কিছু করিনি যেটাতে তোমার এসব মনে হতে পারে। আর সবচেয়ে বড় কথা, মনের ধারণার উপর ডিপেন্ড করে এ ধরনের কোনো সিদ্ধান্তে আসা যায় না। এটা স্রেফ বোকামো। সবটা তাহলে আমার বোকামো?